হায় রে, কদিন কচু পাতা বেচা গেল না, চাল ডাল সবই তো শেষ হইতাছে। ভাত আছে ঠিকই, কিন্তু তরকারি তরকারি যে কিছুই নাই। এভাবে কেমনে চলবো? তুমি কান্না করো না মা, আমি লবণ দিয়াই ভাত খাইতে পারবো। হাহারে, আমার মাইয়াডা ছোট মুখ দিয়া কি কষ্টের কথা কয়। ও গো মিথিলা, বাজারে কচু পাতার দাম একেবারে আইলো না গো, একেবারেই দাম নাই। যা পাইছি এইটুকু দিয়া কি বাই হইব কম। এই টাকা দিয়া তেল নুন কিনলেও যে আর কিছুই থাকবো না। সংসার চালানোই কেমন কষ্ট হইয়া যাইতাছে। বাবা, তুমি কচু খেতে খুব খাচ্ছ, তোমারে দেখা আমার খুব খারাপ লাগে বাবা। আরে বোকা ভাইয়া, খাটুনি ছাড়া গরিবের ভাগ্যে আর কি ভাই আছে ক? তুই আমার ভরসা রে, তোর মুখ দেখা আমি একটু খাটবার পারি রে। শোনো, এইভাবে আর কয়দিন চলবো? সৃষ্টিকর্তা যদি আমাকে একটু দয়া করতেন। সৃষ্টিকর্তা আছেন, কষ্ট দিলেও উপায়ও দেবেন। ধৈর্য ধরো কেমন? যদি আজকে কচুর দামটা ভালো পাই, তাইলে মাইয়া বৌডারে একটু মাছ কিনে খাওয়াবো, নাইলে আবার লবণ দিয়া ভাত খাইতে হইব। ও দাদা, কচু পাতা কত? 10 টাকা গো দাদা, সারাদিন খাটছি, খুব ভালো হইব গো দাদা। কচু পাতায় অনেক ভিটামিন আছে, তোমার বাচ্চার লাইগা অনেক ভালো হইব। 10 টাকা কই? এইটা অর্ধেক দামে দাও। আচ্ছা, যদি না দাও তাইলে কিন্তু নিমু না। এই টাকায় তেল নুন কিনলে তো আর কিছুই থাকবো না। সৃষ্টিকর্তা, কবে যে ভালো দিন আসবো, দোকান থেকে কিছু তেল নুন নিয়ে বাড়ির যাই। তুমি ফিরছো? আজ বাজারে কেমন দাম পাইলা গো? কি আর কই মমি থিলা, দাম খুবই কম। এইটুকুনি তেল নুন আনতে পারছি। মাইয়াডার লাইগা ভাবলাম মাছ কিনি, কিন্তু পারলাম না। এমন করে আর কতদিন চলবে কও তো? সব জিনিসের কেমন দাম বাড়তাছে, শুধু কচু পাতারই দাম নাই। হায় রে, এইটা কি হইল? হঠাৎ এই বজ্র ঝড়। হায় সৃষ্টিকর্তা, আবার কচু খেত, আবার পরিশ্রম। এখন যদি নদীর পানি বাড়ে, তবে তো এই সব কচু পাতা, সব পরিশ্রম সব ভাইসা যাব। হায় হায়, আমি কি করু? হায় 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 হায়, যদি এই পানি আরো বাড়ে, কয় কি একটা অবস্থা হইব রে। কচু খেত তো ডুইবা যাইব, সংসার কেমনে চালামু? হায় রে হায়, এত বৃষ্টি, এই ভাঙা ঘরে তো ভিজে যাব। সৃষ্টিকর্তা, আমাদের বাঁচাও, আমাদের পেটের খোরাক বাঁচাও। হায় হায়, এখন এখন আমরা কি করব? আমার খুব ভয় করছে মা, এই বজ্রপাতের শব্দে। বাবা, বাবা, আমাদের কি হবে? শান্ত হ মা, শান্ত হ, ভয় পাস নে, আমরা আসি তো। কিন্তু দেখ, আমাকেও কচু ক্ষেত যদি ডুবে যায়, তাহলে আমাকেও সংসার চলবো কি করে, আর খাওয়ারে কি হইব? মিথিলা, দেখছ তো নদীর পানি একেবারে কচু খেতে ঢুকছে। হায় হায়, যদি এমন চলতে থাকে সব শেষ, সব ভাইসা যাইব রে। সংসার কেমনে চালাবো? এই খ্যাতি তো আমাকেও শেষ সম্বল, যদি এটাও ডুবে যায়, তবে আমাকেও সংসার চলবো কি করে? হায় হায় হায়, কি করবো এখন? কেমনে সংসার চালাবো? ঘরে ছোট্ট মাইয়া আছে। আমাদের মনোবল হারানো যাবে না। দেখো, সৃষ্টিকর্তা আমাকেও কিছু একটা ব্যবস্থা ঠিক কইরা দিব। সেই রাতটা ছিল ভয় আর অস্থিরতার। নদীর পানি বাড়ছে, কচু খেতে চারপাশ জলে ভেসে যাচ্ছে। ঘরে বসে দেবেন মাথা নিচু করে, পাশে মিথিলা বসে আছে চুপচাপ। দীপা মাঝে ঘুমের চেষ্টা করছে, মাঝে মাঝে বৃষ্টির শব্দে চমকে উঠছে। মিথিলা,
যদি এই কচু খেত ডুইবে যায় তয় বাজারে আমরা কি নিমু? পেটের তো ভাতই জুটবো না। হায় সৃষ্টিকর্তা, আমাগোর ভাগ্য এমন কেন, এমন কেন? যা হবার তাই হইব গো, তুমি আর চিন্তা করো না। সৃষ্টিকর্তা চাইলে আমারও উপায় দেখাইবেন, আমাকেও হাল ছাড়তে হইব না। হায় হায়, কি দেখতাছি আমি! এইটা তো দেখতাছি কচু পাতার ফাঁক দিয়া মাছ দেখা যাইতাছে। হায় হায়, এইটা তো দেখতাছি ইলিশের ঝাঁক ভাইসা উঠছে। হায় সৃষ্টিকর্তা, কি আশীর্বাদ করলেন! এত বছর পর আনন্দের মুহূর্ত আইবো আমাগো সংসারে। মিথিলা, ও মিথিলা, দেখো দেখো, আমাগোর কচু ক্ষেতটা পুরা ইলিশে ভইরা গেছে। হায় হায় সৃষ্টিকর্তা, তুমি সত্যি আমাগোর প্রতি দয়া করছ। হায় সৃষ্টিকর্তা, এইটা কেমনে সম্ভব? নদীর পানি কি সত্যি মাছ কচু খেতে এনে দিয়েছে? আমি আমি যে বিশ্বাসই করতে পারছি না। ইয়ে, মা, মা দেখো, মাছ লাফ দিতেছে। আমি একটারে ধরবো মা। এতদিন পেট ভইরা খাইতে পারি নাই, আর আজ হঠাৎ সৃষ্টিকর্তা একেবারে ঝাঁক বানাইয়া আমাগর ঘরে পাঠাইলেন। তাও আবার ইলিশ মাছের ঝাঁক। দেখছো, সৃষ্টিকর্তা কখনো কষ্ট দেন, আবার কখনো এইভাবেই সুখ দেন। এই মাছ আমাগো সংসারে নতুন স্বস্তি আনলো, কত যে আনন্দ লাগছে। বাবা, এত মাছ আমরা কি একটারে ভেজে খাবো নাকি বাজারে বেচবো? অবশ্যই মা, কিছু খাইয়া পেট ভরাইমু, বাকিটা বাজারে বেচমু। তয় আইজ আর বাজারে নিমু না। এমন যদি চলতে থাকে তবে আমাকে ভাগ্য ফেরত আইব রে, ফেরত আইব। এই কচু খেতে রাইতেই ভাইসাইছে মাছ, এটা জানো সোনার খনি। আহারে ভাগ্য, এইটুকু যদি প্রতিদিন পাই, সংসারে আর খালি পেটে থাউন লাগবো না। ভাই, এই মাছ নেন, আজকে খুবই তাজা, নদী থেকে মাইর আনছি। ইলিশ মাছ দাদা? এত তাজা মাছ কই পাইলেন? নদী থেকে মাইর আনছি, শুধু ন্যায্য দামটা দেন আমারে। এত জিনিস কিনে আনলা? শুধু কচু পাতার টাকা দিয়েই তো এটা সম্ভব না, সাথে মাছ ধরে নিয়ে গিয়েছিলা নাকি? হ্যাঁ গো গিন্নি, সেইগুলা বেইসা যা টাকা পাইছি তা দিয়েই সব কিনে আনছি গো। হায় হায়, এই মাছগুলা যদি প্রতিদিন পাই, সংসার চালাইতে আর কষ্ট হইব না। কেউ দেখলেই তো চইল আসবো আবার ইলিশ মাছ ধরতে। তাই চুপচাপ মাছ ধরা শেষ করি। এই দেবেন তো কচু পাতাই নিয়ে যায় সব সময় বাজার, কিন্তু আজকাল দেখতাছি ঝুড়ি ঢাকা থাকে। বাজার থেকে ফিরতেও দেখলাম চাল ডাল মাছও আনে। হ্যাঁ, গোপন কোন রহস্য আছে। কি ব্যাপার এইটা? ভাই, আজকে খুব তাজা মাছ আনছি, নদী থেকে আইছে, খুব ন্যায্য দাম দেন আজকে। আজকে ইলিশ মাছ আনছ? ওই পাও এত ইলিশ মাছ? নদীর থেকে ধইরা নিগো দাদা, নদীতে পানি বাড়ছে তাই মাছও পাওয়া যায়। আরে, ও তো দেখতাছি ইলিশ বেচতাছে, ওই পাইলো এই ইলিশ মাছ। কচু খেত কি নদীর মাছে ভইরা গেছে নাকি? যদি সত্যি হয় তাইলে আমার তো ভাগ বসানো দরকার। আজ কেমন দাম পাইলা গো? আজ বাজারে ভাগ্য ভালো ছিল,
দাম পাইছি ভালা, যা পাইছি তাই দিয়াই সংসার চালাই। বাবা, আমি মাছ ভাজা খামু। হমা, অবশ্যই খামু। আজকে ভাজা মাছ হইব, দেখবি কেমন সুস্বাদু রে। এই যে দেবেন ভাই, কেমন আছেন? আজকাল বাজার থেকে ফিরলে খুব খুশি খুশি লাগে আপনারে। আজ এইটা কই কচু পাতা বেইছে, এত টাকা জমে নাকি? এ কেমন কৌশল? দেবেন কিছুক্ষণ চুপ থাকে, তার গলা শুকিয়ে গেছে। মিথিলা তাকিয়ে আছে, ই জবাব দেয় দেখবে। কি আর কমু যোগু ভাই, ভাগ্য একটু ভালো, যা পাই তাই দিয়াই সংসার চালাই, তাই চুপচাপ থাকি। আরে আমি তো ভাবছিলাম দেবেন খালি কচু পাতা বেচা সংসার চালা, অথচ এই কচু ক্ষেত তো একেবারেই মাছের ভান্ডার, ইলিশের ধান। এইটা যদি আমার ভাগ্যে হইতো, কেমন যে আনন্দ হইতো। না ঘুমাইয়া তুমি কি বিড়বিড় করতাছো? ওরে গিন্নি, তুমি তো জানো না, দেবেনরে দেখলাম বাজারে ইলিশ মাছ বেচতাছে। কি কি বলছো কি তুমি? ইলিশ মাছ? কোথা থেকে পাচ্ছে এত ইলিশ মাছ? আমি ওর পিছুনি ছিলাম গো গিন্নি। ওই যে দেবেন এর কচু ক্ষেত আছে না, ওই জায়গা থেকে দেখলাম ইলিশ মাছ ধইরা বাজারে নিয়ে যায়। এত তাজা মাছ বেচলে তো আর সংসারে অভাব থাকবো না। আমি যদি এই মাছ ধরি তাইলে তাইলে তো মন্দ হয় না। এখন ঘুমাও তো, কাল যা ভাবার ভেবে দেখো। দেবেন একাই খাইব তা হইব না। আমি যদি এই ক্ষেত থেকে একেবারে ঝুড়ি ভইরা ইলিশ মাছ ধরমু, কাল বাজারে বেচা দিমু, তখন আমি হমু গ্রামের ধনী মানুষ। দেবেন তার কপাল চাপড়াইব। আয় রে বাপ, এইটা কি হইল? দাঁড়াইতে পারতেছি না, হাই রে, কাদায় ডুবতাছি রে, কাদায় ডুবতাছি। যোগু, তুই এইখানে কি করতাছ? আমার ক্ষেত নষ্ট করলি? এত কষ্টে বানানো কচু ক্ষেত তুই শেষ করলি রে। হাই হাই, যোগু তো আসলেই চুরি করতে নামছে। লজ্জা নাই এই মানুষের, দেবেনের কষ্টের ফসল ছাড়তে পারলো না, নির্লজ্জ। মিথিলা, একবার দেখো তো ক্ষেতের পানির মধ্যে আবার কেমন মাছ লাফাইতেছে। চোখে দেখলে মনটা জুড়াইয়া যায়। সৃষ্টিকর্তা মনে হয় এখনো দয়া করতেছেন আমাকে উপরে। গরিবের ঘরে এইটুকু সুখ কত বড় পাওয়া, জানো তুমি? গত কয়দিন কত দুশ্চিন্তা করছিলাম সংসারের খরচ নিয়া, কিন্তু এখন মনে হইতাছে সৃষ্টিকর্তা আমাকে কষ্ট বুঝতাছেন। হ্যাঁ গো হ্যাঁ, আমিও দেখতেছি, সত্যি আশ্চর্য ব্যাপার। কিন্তু এবার একটা কথা মনে রাখবা, এখন আর লুকাইয়া কিছু করা চলবো না। আগের বার তুমি গোপনে মাছ ধরছিলা, তাতে আমার কপাল খারাপ না হইলেও গ্রামে ঝগড়াঝাটি শুরু হয়েছিল। মানুষজন সন্দেহ করছিল, কেউ খারাপ চোখে দেখছিল। এইসব সমস্যা আর যাই না। যদি আমরা গ্রামবাসীর সাথে ভাগাভাগি করি, তবে সৃষ্টিকর্তা আরো দয়া করব, আরো বরকত পারবো। বাবা, আমার একটা ইচ্ছে আছে, আমরা মাছ ধরবো, তারপর চাচাদের ঘরে দিয়ে আসবো। সবাই একসাথে পেলে ভালো না? আমি চাই গ্রামের সবাই হাসি খুশি থাকুক। অবশ্যই মা, তুই অনেক বড় কথা কইলি। সৃষ্টিকর্তা যখন দয়া করেন, তখন সেই দয়া ভাগ করলে আশীর্বাদ দেয়। আমি একা যদি মাছ ধরি আর একা যদি ভরি, তাইলে কি লাভ? মানুষের মুখে সুখ দিলে সৃষ্টিকর্তা আরো দেন। দেবেন ভাই, আমি সত্যিই লজ্জিত। তোর খেতে লোভ কইরা নামছিলাম, কিন্তু এখন বুকের ভেতরে আগুন জ্বলতেছে। বুঝলাম আমি যে কাজটা করছিলাম তা একেবারেই ভুল। আজ আমি বদলাইতে চাই।
আজ থেকে আমি আর চোরের মতো খেতে নামবো না, বরং আমিও হাত লাগামু, তোর পাশে থাকমু, তোর ফসল তোর হোক, আমি কাজ কইরা সাহায্য করমু। এইটাই হইল আমার ক্ষমা চাইবার আসল উপায়। যোগু, আমি তোরে আগেই ক্ষমা করছি, রাগ হইছিল, কিন্তু এখন দেখতাছি তুই সত্যিই বুঝছ। মানুষ ভুল করতেই পারে, কিন্তু সেই ভুল যদি স্বীকার কইরা ফালায় তবে মানুষটা আসলেই মানুষ হয়। এখন যদি তুই সত্যিই পরিবর্তন হইতে চাস তাইলে তরে আমার পাশে রাখি, আর তরে পাশে রাখলে আমি খুশি হই মুরে। মিলামিশা কাজ করলে শুধু দেবেনের উপকার না, গোটা গ্রামেরই উপকার হইব। একজনের সুখ দুঃখ যদি সবাই ভাগ করি তয় কারো ঘরে অভাব থাকবো না। ঘরে ধরো যদি আমরা সবাই মিলা মাছ ধরি, বাজারে নিয়ে বেশি, তাইলে তো অনেক টাকা জমবো। আবার মাছ ভাগ কইরা সবাই মিলা খাইতেও অনেক মজা। একা খাওয়ার চাইয়া এক লগে খাওয়া অনেক আনন্দের। দেবেন ভাই, তুমি যদি আমাদেরও ডাকতাম, আমরা মেয়েরাও হাত লাগামু, মাছ পরিষ্কার করবো, আবার শুকাইয়াও রাখবো, যাতে সবার ঘরে মাছের স্বাদ চাইব। মেয়েরা যদি হাত লাগায় কাজ অনেক সহজ আর দ্রুত শেষ হইব। ঠিক কথা কইছ বৌদি, তোমাগর সারা সংসার চলে নাকি? একলা খাইলে সুখ নাই, মিলামিশা খাইলেই সুখ। তাই এই মাছ সবার হোক, এটা আমার না। আমি সত্যি গর্বিত হইতাছি। আগে ভাবতাম টাকা হাতে জমলেই সুখ আইব, মানুষ আমারে সম্মান দিব, কিন্তু আজ বুঝলাম ভালোবাসা ভাগ করলে আসল সুখ পাওয়া যায়। মানুষের মন জয় করতে পারলে সেই সুখী হইল গিয়ে আসল সম্পদ। একেবারেই ঠিক কইছো, যদি সবাই একে অপরের পাশে দাঁড়ায় তবেই গ্রাম কোনো দিন অভাবী হইব না। সুখ দুঃখ ভাগ করলে বোঝা হালকা হয়, আর খুশি ভাগ করলে আনন্দ দ্বিগুণ হয়। আমরা যদি মিলামিশা থাকি না, সৃষ্টিকর্তা আমাগরে আরো দয়া করব। কিন্তু কেবল যদি নিজের পেটের কথা ভাবি, লোভে অন্ধ হই, তবে গ্রাম ভাঙবো আর শত্রুতাও বাড়বো। আর যদি ভাগাভাগি করি তবে গ্রাম গইরা উঠবো আর শান্তিও ফিরবো। তাইলে ঠিক হইল, আজ থেকে আমরা সবাই মিলা দেবেনের ক্ষেত থেকে মাছ ধরমু, মাছ ভাগাভাগি করমু, বাজারে নিমু, সংসারে স্বস্তি আনমু। মিলামিশা চললে অভাব আর কষ্ট থাকবো না। এইভাবে যদি চলি তয় গ্রামে আর কেউ অভাবী থাকবো না, বরং গ্রামটায় সুখ শান্তি ফিরবো। চাচা, আজ থেকে তুমি আমাদের ভালো বন্ধু। আমি তোমারে মাছ ধইরা খাওয়াইতে আসবো। এই দৃশ্যটা আমার চোখে পানি আনে রে ভাই। একটা কচু ক্ষেতের মাছ নিয়ে কত ঝগড়া শত্রুতা হইল, কত কাদা ছোড়াছুরি হইল, অথচ সেই মাছই আজ আমাগর মিলাইয়া দিল, একসাথে দাঁড় করাইয়া দিল। সৃষ্টিকর্তার খেলা বড়ই অদ্ভুত। আজকের এই দিনটা মনে রাখবার মতন। দেবেনের কষ্টের ক্ষেত আমাগো চোখে শিক্ষা দিল, পরিশ্রমে বরকত আছে আর লোভে সর্বনাশ। মানুষ যদি কষ্ট কইরা ফসল তোলে তারে সম্মান করণ দরকার, ধ্বংস না। আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ, তিনি শুধু মাছ দেন নাই, আমাগো হৃদয়ের ভেতরে মিলন, শান্তি আর ভালোবাসার বীজ বুইনা দিলেন। আজ আমি স্পষ্ট বুঝলাম, টাকা পয়সা ধান চাই কিছুই আসলে না, ভালোবাসা আর একতার নামই হইল সম্পদ। ভাইরে, আমি সত্যি ভুল করছি, পাপের পথে পা বাড়াইছিলাম আমি। এখন বুঝতাছি সেই পথ অন্ধকার ছাড়া কিছুই না। আজ থেকে আমি বদলাইতেছি, তোমরা সবাই আমারে ক্ষমা কইরো। আমি কসম খাইতাছি আর কারো ক্ষতি করুম না, বরং গ্রামের মানুষের বিপদে একসাথে দাঁড়ামু, সাহায্য করুম। এই তো মানুষের আসল কাজ, ভাইয়ে ভাইয়ে মিলাইয়া চলা, কষ্টে একে অপরের হাত ধরা।
তবেই তো গ্রামটা পরিবার হয়ে উঠবো। যোগু, তুই ভুল করছিলি, কিন্তু আজ তুই সেই ভুল বুঝছ। মানুষ ভুল করলে যদি খোলাখুলি স্বীকার করে আর যদি ভালো পথে ফেরে, তয় সেই মানুষকে সৃষ্টিকর্তা ভালোবাসে। চলো সবাই, আজকে ইলিশ মাছ দিয়ে আমরা বড় সড়ো রান্না করি। ভাত রাঁধি, মাছের ঝোল রাঁধি আর ঝোল করি। একসাথে বসে খাই সবাই, একসাথে আনন্দ করি। এইভাবে যদি মিলামিশা থাকি না, তবে গ্রাম আমাদের সত্যিকারের পরিবার হইয়া উঠব। তখন সুখ শান্তি আইব, আর দুঃখ দুঃখ পালাইয়া যাইব। সৃষ্টিকর্তা আমাগো গ্রামের মঙ্গল করুন। মা, তুমি কোথায় গেলে আমাকে ফেলে? তোমাকে ছাড়া যে আমার ভীষণ খারাপ লাগে মা। তোমার এই ছোট্ট মেয়েকে তুমি একা ফেলে কেন চলে গেলে? তুমি যাবার সময় আমাকে কেন সঙ্গে নিলে না মা? আর কত জ্বালাবি তোরা বলতো? আমার মনটা ভীষণ খারাপ রে। তারপর আবার তোরা যদি এমন করিস, আমি তো আর বাঁচতেই পারবো না। চল, এখন সোজা বাড়ি চল। মারে, এই সন্ধ্যাবেলা বাইরে কি করছিস? হাঁসগুলোর জন্য আর কত মায়া করবি? তোর মা মারা যাওয়ার পর থেকে তো তুই নিজেই সবকিছু খেয়াল রাখিস রে। কি করব বলো তো? হাঁসগুলো যে বড্ড দুষ্টু হয়েছে। তুমি তো জানোই, আমার মা চলে যাবার পর থেকে এই হাঁসগুলোই তো আমার সঙ্গী হয়েছে। ওরা না থাকলে তো আমি মায়ের কথা বলতেই পারতাম না। খুব হয়েছে মা, এখন ঘরে যা, নিজের জন্য একটু সময় দে। ঘরে যা। আয় আয় আয়, এত বেলা হয়ে গেছে, না খেয়ে কোথায় ছিলি তোরা? বড্ড দুষ্টু হয়েছিস তাই না? কিরে সুখিমা, তোর মুরগিগুলো কি আর কথা শুনছে না রে? না বাবা, তেমন কিছু না, আমি সব ঠিক করে দিচ্ছি। সকাল সকাল ঘুম থেকে উঠে ওরা আমাকে না পেয়ে ভীষণ অভিমান করেছে। হ্যাঁ রে মা, তুই একা একা এত কাজ করতে করতে একেবারে ক্লান্ত হয়ে যাচ্ছিস তো। তোকে দিয়ে এত কাজ করানোটা আমার ঠিক হচ্ছে না। না বাবা, তোমার জন্য আমি সব কিছুই করতে পারি। এভাবে আর কত দিনই বা আমার সেবা যত্ন করবি? একদিন তোকেও তো পরের ঘরে যেতে হবে নাকি? তুমি একদম চিন্তা করো না বাবা, তোমার লক্ষ্মী মেয়েটা তোমাকে ছেড়ে কোথাও যাবে না। আর তোকে কষ্ট করতে হবে না মা, কয়েকদিন বাদেই তোকে নতুন মা এনে দেব রে। কি বললে তুমি? তুমি কি ঠিক করেই ফেলেছো? হ্যাঁ মা, ঘরে তো একজন চাই, তোকে দেখাশোনা করার মানুষ দরকার। বাবা, তুমি কি আমার কথা না ভেবেই এমন সিদ্ধান্ত নিলে? মা, তুই এখনো ছোট, আর কদিন বাদেই তোকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিতে হবে। মেয়েরা বাবার ঘরে রানী হয়ে থাকে, তোকে দিয়ে সংসারের এত কাজ করানো যায় নাকি বলতো? পোড়া কপাল আমার, মা মারা যাবার পর থেকে
বাবাকে নিজের সন্তানের মতোই দেখাশোনা করি। মায়ের রেখে যাওয়া সবকিছু আমি যত্ন করি আগলে রাখি। তারপরেও বাবা আমাকে বলে আমাকে দিয়ে নাকি সংসার করানো যায় না। বাবা কি আমাকে পর ভাবে? বুঝেছি, এই সংসারে আমার কোনো দাম নেই। এই দেখ সুখীমা, এ তোর নতুন মা। আজ থেকে তোকে আর বাইরের কোনো কাজ করতে হবে না, সবই তোর মা করে দেবে রে। তুমি যেমনটা বলো তাই হবে বাবা। ওরে আমার শেহজাদি রে, এত বেলা পর্যন্ত ঘুমোচ্ছিস নাকি? এইভাবে শুয়ে থাকলে সংসারের কাজ কি করবে শুনি? এই তো মা, আজকে একটু চোখটা বেশি লেগে গিয়েছিল। শুধু উঠলেই হবে না, রান্না কর, থালা বাসন মাজ, ঘরদোর গুলো ঝাড় দে। আজ থেকে সব কাজ তুই করবি, বুঝলি? আজ আমার চোখটা একটু বেশি লেগে গিয়েছিল মা, চিন্তা করো না, আমি সব কাজ করে দেব। ছোটবেলা থেকেই আমার কপালটা পোড়া, যেদিকেই যাই সেদিকেই যেন সাগর শুকায়। ভেবেছিলাম হয়তো বাবা আমার কষ্টটা বুঝবে, কিন্তু সেও আমার কষ্ট বুঝলো না। জানি না আমার জীবনের বাকি দিনগুলো কিভাবে কাটবে। তোদের জন্যই আমার বেঁচে থাকতে হবে রে, না হলে তো পানিতে ডুব দিয়ে মারা গেলে এত কষ্ট সইতে হতো না। আরে এ তো আমাদের বাড়ির হাঁস নয়, আমাদের তো সবই পাতি হাঁস। এই হাঁসটা এখানে কি করছে? আহারে, তুইও আমার মতো অভাগী। এমন করে তোকে কে মেরেছিল? তোর ঠ্যাংটা যে একেবারে ভেঙে দিয়েছে। এমন নিষ্ঠুর ভাবে প্রাণীদের উপর কে আঘাত করে? তুই এখন আমার সঙ্গী রে, তুই যাবি আমার সাথে? আমাকে একা ফেলে যেও না, আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো। তুই তুই কথা বলতে পারিস? তাহলে তো তুই কোনো সাধারণ রাজহাঁস নোস। কি রে, তোর নাম কি? না, আমি সাধারণ নই, আমি মানুষ। দুষ্টু ডাইনি আমাকে হাঁস বানিয়ে রেখেছে। আমার তো পা ভেঙে গেছে, আমি অনেক অসহায়। আমাকে ফেলে তুমি যেও না, যেও না আমাকে ফেলে। তোকে আমি কোথাও ফেলে যাব না। আমি যেমন অভাগা, তুইও তেমন আমার সঙ্গী। আমি সুখে দুঃখে তোকে নিয়েই থাকবো। আরে আয় পোড়া মুখো, সারাদিন কোথায় ছিলি রে? মনে হচ্ছে নদীর ঘাটে বসে হাওয়া খেলে সংসারের কাজ শেষ হয়ে যাবে নাকি? ও মা, তুমি চিন্তা করো না তো, আমি সব কাজ করে দেব। আরে নিজের পেটের ভাত যায় না, আবার সাথে একটা হাঁসও ছুটিয়ে এনেছিস। কোথা থেকে এনেছিস সেটা?
যেখানে পেয়েছিস সেখানে দিয়ে আয়। না মা, আমি ওকে ফেলে দিতে পারবো না। ও খুব দুঃখী, ওর কেউ নেই মা। শুনছো মাধবী, সুখী রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে তো? কয়েকদিন এত কাজের মধ্যে পার করছি যে এই মেয়েটার ঠিক মতো খোঁজ খবরও নিতে পারি না। কেন, আমাকে বুঝি তোমার বিশ্বাস হয় না? আমি থাকতে তোমার এত চিন্তা কিসের? এখন যাও তো, হাত মুখ ধুয়ে খেয়ে নাও। শোন রাজা, এখন থেকে তুই আমার বন্ধু, আর তোকে যদি আমি বাঁচাতে চাই তাহলে এই বাড়ি থেকে আমাকে বেরিয়ে যেতে হবে। না হলে আমার সৎমা যে খারাপ, তোকে কখন না মেরে ফেলবে, আর তখন আমি তোর এই দুঃখ সইতে পারবো না রে। তাহলে তুমি কি আমার জন্য এখন বাড়ি থেকেই চলে যাবে? তাই করতে হবে, তুমি তো আমার বন্ধু, তোমাকে তো আমি কথা দিয়েছি। আর দেরি নয়, আমরা দুজন আজ রাতেই পালিয়ে যাবো। দেখ সিধু, কি মায়াবী চেহারা মেয়েটার, কত ক্লান্ত হয়ে গাছের নিচে ঘুমিয়ে আছে। দেখ দেখ। তাকে দেখো না, দেখো তো মেয়েটাকে কত অসহায় লাগছে। ঠিক বলেছ, কত নিশ্চিন্তে ঘুমাচ্ছে দেখেছো, ডাকলে ভয় পেয়ে যাবে। কিন্তু দেখো দাদা, ওর কোলে একটা রাজহাঁসও আছে গো। সত্যিই তো, এ কি কাণ্ড! মেয়েটার মধ্যে যেন অদ্ভুত এক মায়া আছে। চল চল, আমরা এখানেই দাঁড়িয়ে থাকি, যতক্ষণ না ওর ঘুম ভাঙে ততক্ষণ পাহারা দেব। যদি কোনো দুষ্টু লোক আসে তাহলে মেয়েটার ক্ষতি করতে পারে। আরে রাজা, তুই কি জানিস এরা কারা? এভাবে আমার দিকে তাকিয়ে আছে কেন? হ্যাঁ বন্ধু, আমি এদের সবাইকে চিনি। এরা তো আমাকে জাদু করে হাঁস বানিয়ে রেখেছে। আমাকে বাঁচাও সুখী, আমাকে বাঁচাও। রাজা, তুই ঠিক আছিস তো? কি বলছিস সেসব? আমি ঠিকই বলছি, ও আমার সৎ ভাই, জমিদার আনন্দের ছেলে। আমাদের সম্পত্তির লোভে ও আমাকে এভাবে হাঁস বানিয়ে রেখেছে। তুই সত্যি বলছিস তো? আমি ঠিকই বলছি বন্ধু, আমার সৎ মা সম্পত্তির লোভে আমাকে জাদুকর দিয়ে হাঁস বানিয়ে রেখেছে। আমি থাকলে যে সম্পত্তি ভাগ হয়ে যাবে তার জন্য। এজন্য সে একজন দুষ্টু ডাইনির সাহায্য নেয়। ডাইনি আমাকে অভিশাপ দিয়ে রাজহাঁসে পরিণত করে। আমি প্রাসাদের রাজপুত্র রাজেশ। যদি কোনো মেয়ে আমাকে বিয়ে করে তবেই আমি আবার মানুষে পরিণত হব। সুখী, তুমি কি আমাকে মুক্তি দেবে? তুমি কি আমার সাথী হবে? এই যে মেয়ে,
তোমার রূপে আমি মুগ্ধ। তুমি একা একাই জঙ্গলে কি করছিলে? আমি একা নই, এই যে আমার বন্ধু রাজা, ও থাকলে আমি সব ভয় জয় করতে পারি। কি বলছো? ও তো একটা রাজহাঁস। তবে তুমি যদি চাও আমি তোমাকে বিয়ে করতে পারি। তোমাকে আমার প্রথম দেখায় খুব ভালো লেগেছে। সত্যি, আমরা দুজনে অনেকক্ষণ ধরে তোমাকে দেখছিলাম, তোমাকে পাহারাও দিচ্ছিলাম। আমারও খুব বড়লোক বাড়িতে বিয়ে করার ইচ্ছে। হঠাৎ করে বিয়ে নয়, অনেক ধুমধাম করেই আমার বিয়ে হবে। তুমি শুধু আমায় বিয়ে করতে রাজি হও, তোমার সব ইচ্ছে আমি পূরণ করব। তাহলে আমার বন্ধু রাজাকে সহ তোমাদের বাড়ি নিয়ে চলো। বাহ, মেয়েটা যেন সোনার মূর্তি। বাবা, আমি এই মেয়েকেই বিয়ে করব বাবা। আহ, কত শখ! এই মেয়েকেই বিয়ে করবে? আগে আমাকে মানুষ হতে দে, তারপর দেখ কে কাকে বিয়ে করে। সুখী, সময় নষ্ট করো না। ওখানে ওই পুকুর পাড়ের তাল গাছটার ভেতরেই আমার আত্মা বন্দী। পুকুরের পানিতে আমার আসল চেহারা দেখা যাবে গো। তাই? তাহলে আমি তোমাকে দেখতে পাবো? আজ যদি তুমি আমাকে না বাঁচাও, তাহলে আমি চিরকাল এভাবে হাঁস হয়ে থাকবো। আমি যাব রাজা, আমি তোমাকে বাঁচাবো। তুমি যে আমার কষ্টের দিনের সঙ্গী, আমার একমাত্র বন্ধু। আহ, এই মাঝরাতে আবার ঘুম ভেঙে গেল কেন? এত রাতে ওখানে কে? কে ওখানে? এত রাতে তোমরা কি করছো? জমিদার মশাই, আমি সুখী, ভয় পাবেন না। আমি আপনাকে সব সত্যিটা খুলে বলছি। সত্যিটা জানার সময় এসেছে। আপনি যাকে শুধু রাজহাঁস বলে জানেন, সে আপনার ছেলে রাজেশ। দুষ্টু ডাইনি তাকে হাঁস বানিয়ে রেখেছে, আর তার আত্মা এই তাল গাছে বন্দি। আমি যদি ওকে বিয়ে করি, তবেই তার অভিশাপ ভাঙবে, আর আপনি আপনার ছেলেকে ফিরে পাবেন। কি বলছো মেয়ে? এ যে আমার রাজেশ। আমি এতদিন অন্ধের মতো শ্যামল আর তার মায়ের কথাই বিশ্বাস করেছি। কে রে? আমার জাদু ভাঙার সাহস করলো কে? বড্ড সাহস পেরেছে না? মরবি, আজ তুই মরবি। সুখী, তুমি এখান থেকে চলে যাও, ডাইনিটা তোমার ক্ষতি করে দেবে। এই ডাইনি, আয়, আমারও মন্ত্র জানা আছে। এলে বেলে কিলি, ডাইনির শক্তি সব আমায় দিলি। রাজা, তুমি ভয় পেও না। এই ডাইনি এখন দুর্বল হয়ে গেছে, আর আমাদের প্রথম কাজ হলো কালই আমাদের বিয়ে সম্পন্ন করা। বিশ্বাসঘাতকী! এতদিন তুই আমার চোখে ধুলো দিয়ে আমার ছেলেকে রাজহাঁস করে রেখেছিলি। আজকে তোর বিচার হবে। শুধু ছেলের বিয়েটা আগে হতে দে। থাক বাবা, এখনো এমনিতে আমাদের সাথে আর পারবে না। ছোটবেলা থেকে আমার মধ্যে একটু জাদু বিদ্যা ছিল,
কিন্তু মা মারা যাবার আগে আমায় বলেছিল এই জাদু যেন আমি কাউকে না দেখাই, যদি কেউ বিপদে না পড়ে। মেয়ে, আমি তোকে আশীর্বাদ দিচ্ছি। কালী জঙ্গলে গুরুদেবের আশ্রমে নিয়ে তোমাদের বিয়ে দিয়ে দেব আমি। কি ব্যাপার মা, আমি তো মেয়েটাকে বাড়ির কোথাও দেখতে পাচ্ছি না। বাবা মেয়েটাকে কোথায় লুকিয়ে রাখলো? তুমি কি দেখেছো? চিন্তা করো না বাবা, ওর সাথেই তোমার বিয়ে হবে। এত উতলা হওয়ার কি আছে? আর তোমার বাবা মেয়েটাকে লুকিয়ে রাখবে কেন? তোমার বাবা তোমার কথাতেই মেয়েটার সাথে বিয়ে দিতে রাজি হয়েছে। জমিদার মশাই, আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এই মেয়েই আপনার রাজপুত্রকে মুক্ত করবে। এই মেয়ের মধ্যে জাদুবিদ্যা আছে। গুরুদেব, আমার দেরি হয়ে গেছে। আমি দোষী। আমি ছেলেকে চিনতে পারিনি। আমার ছেলের সাথে আমি অনেক অন্যায় করেছি, অনেক অন্যায়। চিন্তা করো না, আজ এই মেয়ে আপনার বংশের ভবিষ্যৎ রক্ষা করবে। দাও মা, রাজহাঁসের গলায় মালাটা পরিয়ে দাও। বাবা, আমি 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 আজ নতুন প্রাণ পেলাম। আবার রাজেশ, আমি তোকে হারিয়েছিলাম, আজ আবার তোকে ফিরে পেলাম। বাবা, ছেলেকে পেয়ে আমায় ভুলে গেলে হবে? তাড়াতাড়ি বিয়ে সম্পন্ন করে আমাদের বাড়িতে ফিরতে হবে তো। সুখী, তুমি শুধু আমার জীবন বাঁচাওনি, আমাকে সত্যিকারের মুক্তিও দিলে। তোমাকে আমি সারা জীবন ভালোবাসবো সুখী, সারা জীবন ভালোবাসবো তোমাকে। আর আমি তোমাকে কখনো ছাড়বো না রাজা। এখন চলো তো, তাড়াতাড়ি যাই, দেরি হলে সমস্যা হতে পারে। মা, এবার মনে হয় আমাদের আর রক্ষে নেই। পালাও, নইলে আমাদের বন্দি করে রাখবে জমিদার মশাই। পালাও, পালাও। ঠিকই বলেছিস, তাড়াতাড়ি চল, আমরা এখান থেকে পালিয়ে যাই। এরপর সুখী আর রাজেশ অনেক সুখে শান্তিতে সংসার করতে লাগলো। এভাবেই সুখীর পা ভাঙা রাজহাঁসের কাহিনী এক রহস্য, সংগ্রাম আর ভালোবাসার পূর্ণতায় শেষ হয়।